হ্যাঁ, ক্লাস 10 স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। দেখো বোর্ড ক্লিয়ার কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা। তোমরা আগে সাউন্ডটা শোনো, সাউন্ড ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা। সাউন্ড নিয়ে কোনো কমপ্লেন? সাউন্ড নিয়ে ওকে। আচ্ছা দেখো, আমাদের আজকে কেমিস্ট্রি একটু পড়া দেওয়া উচিত। কেমিস্ট্রি একটা ছোট্ট পড়া দেবো আমি, জৈব যৌগ বা জৈব রসায়ন, যেটা আমি শুধু জৈব যৌগের ছোট একটা পড়া দিয়ে দিচ্ছি কেমিস্ট্রির। সবার উদ্দেশ্যে কথা হচ্ছে, যদি কেমিস্ট্রি তুমি প্রথম 3-4 দিনে পড়াটা ঠিক করে না পারো, জৈব যৌগ তুমি পারবে না। জৈব যৌগ থেকে টেস্টে, এই প্রি টেস্টে কমপক্ষে 3 সেট প্রশ্ন আসবে যশোর বোর্ডে, কারণ যশোর বোর্ডের সিলেবাস তো অল্প একটু। এই জন্য যশোর বোর্ডের কেমিস্ট্রিতে কমপক্ষে 3 সেট প্রি টেস্ট পরীক্ষার প্রশ্ন আসবে। আর কোনো কারণে যদি টেস্ট প্রি টেস্ট না হয়, তাহলে টেস্ট পরীক্ষায় সর্বনিম্ন এক সেট সর্বোচ্চ 2 সেট প্রশ্ন থাকবে। অর্থাৎ জৈব যৌগ প্রশ্ন মিস করার কোনো সুযোগ নেই। আর স্টুডেন্টদের মধ্যে একটা ভয় কাজ করে জৈব যৌগ নিয়ে, তো জৈব যৌগের ভয় কাজ করবে না যদি তুমি এখন যেভাবে বলছি এই নামগুলি কমপ্লিট করো। নামগুলি যদি তোমার ফুল কমপ্লিট হয়ে যায়, তাহলে জৈব যৌগ নিয়ে কোনো ভয় কাজ করবে না। তৈরি করার দায়িত্ব আমার, তৈরি করে দেওয়ার দায়িত্ব আমার। তো আমি ছোট্ট একটু আলোচনা, হয়তো 5 মিনিট বা 7 মিনিটের একটা ছোট্ট অংশ বলে দিচ্ছি। জৈব যৌগের প্রথম তোমাকে শিখতে হবে কার্যকরী মূলক। কার্যকরী মূলক, এটা ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক। আচ্ছা, কার্যকরী মূলক কি, এগুলি আপাতত লাগবে না। আমি যখন অধ্যায়ের ভিতরে ঢুকবো, আমি একবারে পয়েন্ট বাই পয়েন্ট সব কিছু নিয়ে যাব, তোমাদের টেনশন করে কিছু নেই। আপাতত কার্যকরী মূলক কি এটা জানার দরকার নেই, শুধু আমি যা দিচ্ছি সেটা একটু শুনো। অ্যালকেন, অ্যালকেনের কার্যকরী মূলক তোমার অ্যালকেনের ক্ষেত্রে এই হচ্ছে পরিস্থিতি। অ্যালকেনের ফাংশনাল গ্রুপ বেলেসারিটা আমি পড়বো কি করে? পড়বা সি সিঙ্গেল বন্ড সি, কার্বন সিঙ্গেল বন্ড কার্বন, আর কার্বনের সহাতগুলি ফাঁকা, 3টে হাতে হাইড্রোজেন গ্রুপে, সেটা পরে ওষুধের দরকার নেই। অ্যালকিন, সি ডাবল বন্ড সি, কার্বনের ভ্যালেন্সি 4। তো যোজনী যদি 4 হয়, তাহলে দেখো অলরেডি আমি এখানে চলে গেছে 2 যোজনী, এখানে একটা, এখানে একটা, 3, এই 2 হাত ফাঁকা। এখন এই 2 হাত ফাঁকা মানে এখানে অন্য কেউ বসবে। কারণ তোমার যদি মন চায় তুমি ওখানে CH3 বসাতে পারবা, এখানেও CH3 বসাতে, যদি মন চায় সেটা পরে আসবে। আপাতত অ্যালকিনের ফাংশনাল গ্রুপ সি ডাবল বন্ড সি, অ্যালকাইন। আমরা কিন্তু 5 মিনিট পরেই ফিজিক্স শুরু করব। তোমরা এই পড়াটা যেন অবশ্যই হয় সি ট্রিপল বন্ড সি, অ্যালকাইন। তাহলে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। পড়ার সিস্টেমটা বলছি, সি সিঙ্গেল বন্ড সি, সি ডাবল বন্ড সি, সি ট্রিপল বন্ড সি। আমি 9-10-এর ভাষায় দিচ্ছি, আমার উপর ইন্টারমিডিয়েটের ভাষার দরকার নাই। অ্যালকোহলের কার্যক্রমমূলক বন্ড ওইচ, অ্যালকোহল, এটাকে পড়বে এরকম বন্ড ওইচ,
জৈব অ্যাসিড। আমি নোটের মধ্যে মূলকের নাম সহ দিয়ে দিব, কিন্তু নোটটাও আমি ছবি তুলে দিয়ে দেব তোমাদের, আপাতত দেব না। আমরা জৈব যৌগ শুরু করলে একটা একটা পার্ট নোট করে নোটের অংশ ছবি তুলে তুলে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে সংগ্রহ করতে পারবে। জৈব অ্যাসিড বন্ড COOH, এটাকে পড়বা বন্ড COOH কার্বক্সিল মূলক, বা এটাকে আসবে বন্ড C এরকম লেখা যায়। দেখো কার্বনের যোজনী 4, অক্সিজেনের যোজনী 2, সব জায়গায় দেখো অক্সিজেনের যোজনী কিন্তু 2 হয়েছে, অক্সিজেনের ভ্যালেন্সি কিন্তু 2 হয়েছে 2 জায়গায়। এই অক্সিজেনের ভ্যালেন্সি 2, এই অক্সিজেনের ভ্যালেন্সি 2, হাইড্রোজেন 1, কার্বন 4। তো এটাকে তোমার দরকার হলো বন্ড COOH, এটা মাথায় রাখা, ওটা তুমি লিখতে পারবা, সময় হয়ে গেলে তুমি লিখতে পারবা। অ্যালডিহাইড, অ্যালডিহাইড তোমার, আচ্ছা হ্যাঁ দিয়ে দিচ্ছি আমি। অ্যালডিহাইড বন্ড CHO, তাহলে বন্ড CHO এটাকে আমরা লিখতে পারি বন্ড ও, এই যে দেখো বন্ড CHO। ইথার মূলক, ইথার, ইথার হ্যাঁ লাগবে তোমাদের, দুই দিকে ফাঁকা রাখলাম, বন্ড ও বন্ড দুই দিকে ফাঁকা। ইথার মূলক। আর অ্যামিন মূলক, অ্যামিনো মূলক বলে। আরেকটা মূলক আছে এস্টার, মানে আমার কি কি লাগবে আমি একটু দেখে দিচ্ছি ইচ্ছা করে তোমাদের 9-10-এর জন্য। আমার যেটুক লাগবে শুধু ওইটুকু দিচ্ছি, সব দিচ্ছি না। সব ফাংশনাল গ্রুপ আমাদের দরকার নাই, মাত্র 1 2 3 4 5 6 7 8 9। কীটমূলক দিয়ে দেই, আমাদের কীটন নাই যেহেতু আপাতত দরকার নাই, তোমরা 9টাই। এখন তোমার সিস্টেম তোমাকে জিজ্ঞেস করবে অ্যালকোহলের ফাংশনাল গ্রুপ কি, সাব বন্ড OH, জৈব অ্যাসিড সাব বন্ড COOH, অ্যালডিহাইড বন্ড CHO, ইথার বন্ড O বন্ড, অ্যামিনোমূলক বন্ড NH2। এই ফাংশনাল গ্রুপ কাকে বলে এটা বলছি আমরা সময় বলে দেব, তোমার এখন টেনশন করার দরকার নেই। ফাংশনাল গ্রুপটা তুমি মুখস্থ করে ফেলবা, একবার ক্লিয়ারলি ফাংশনাল গ্রুপটা মুখস্থ করে ফেলবা। এই কয়টা, এই মুখস্থ মানে এই মুখস্থের কোনো সংজ্ঞা নাই, যেটা আমরা বলে একবারে ঠোঁটস্থ। এস্টার বলার সাথে বন্ড COR, অ্যাসিড বলার সাথে বন্ড COOH, অ্যালডিহাইড বলার সাথে বন্ড CHO, অ্যালকিন C ডাবল বন্ড C, অ্যালকাইন C সিঙ্গেল বন্ড C, অ্যালকাইন C ট্রিপল বন্ড C, অ্যালকেন C সিঙ্গেল বন্ড C, এরকম। আর অ্যালকাইন কি সময় আমাদের সব আলোচনা হবে, ফলে সময়ের জন্য অপেক্ষা করব। আচ্ছা, আরেকটা পড়া আমি দেব কেমিস্ট্রির, একটা ছোট্ট পড়া দেব, সেই পড়াটা একটু খেয়াল করিয়ে নেব। দেখো একটা ছোট্ট পড়া দেব, আর আমরা লাইভ সেশনটা 1 ঘন্টার বেশি করতে চাচ্ছি না, কারণ কালকে যেমন একজন জানালো যে স্যার দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে হয়, মাথা ব্যথা করে, কনসেন্ট্রেশন ব্রেক করা যায় না। এখন লাইভ সেশন যদি আমরা দীর্ঘায়িত না করি তাহলে অসুবিধাও আছে, সুবিধাও আছে, তবে তোমাদের সুবিধাটাই আমার কাছে মুখ্য। আচ্ছা, আমি আপাতত বোর্ডটা একটু নামাবো একটু সময়ের জন্য, তোমরা একটু
আমি বোর্ড প্রজেক্টর ঠিক করে নিচ্ছি, তোমাদের এখন টেনশন করার কিছু নেই। তোমাদের বোধহয় দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, সবাই মনোযোগ দিয়ে একটু সরি আমি দেখি মিথেনটা, হ্যাঁ শেষ পর্যন্ত দেখা যাচ্ছে, অসুবিধা নেই। এখন আমরা চলে আসি, তোমার এখানে একটা বড় মুখস্থের বিষয় আছে। মুখস্থ সিস্টেম যেটা আচ্ছা, দেখো তুমি এটা পড়ার সিস্টেম হলো মিথেন, মিথেনের সংখ্যা হলো CH4। তুমি পড়বা, দেখো আমরা এখানে নেমিং অফ অ্যালকেন, অ্যালকেনের নামগুলি দিয়েছি। 1 থেকে 100 কার্বন পর্যন্ত নাম দিয়েছি। আমার 1 থেকে 100 কার্বন দরকার নয়, আমার 1 থেকে 20 কার্বন দরকার। তোমাদের জন্য 10 এর জন্য 1 থেকে 20 কার্বন সর্বোচ্চ দরকার। তো অ্যালকেনের নামে শুধু মাথায় রাখবা কার্বন বা হাইড্রোজেন ডবল থেকে 2টা বেশি। তোমার একটা প্রশ্ন দাঁড়াবে, স্যার অ্যালকেন কি? অ্যালকেন কি এটা অধ্যায় শুরু করার জন্য একটু অপেক্ষা করো। আপাতত আমি যেটা বলছি সেভাবে তুমি মুখস্থ রাখবা যে 1 কার্বনে তোমার পড়ার সিস্টেমটা হচ্ছে 1 কার্বনে মিথেন, 2 কার্বনে ইথেন, 3 কার্বনে প্রোপেন। দেখো কার্বন যা হাইড্রোজেন ডবল থেকে 2টা বেশি। এখন কার্বন যদি একটা হয়, হাইড্রোজেন 1-এর ডবল 2, তার থেকে 2টা বেশি। কার্বন যদি 3টা হয়, হাইড্রোজেন হবে 3 দুগুণে 6 আর 2 8। কার্বন যদি 4টা হয়, হাইড্রোজেন হবে 10টা। কার্বন যদি 10টা হয়, হাইড্রোজেন হবে 22টা। কার্বন যদি 20টা হয়, হাইড্রোজেন হবে 20 দুগুণে 40 আর 2 42। কার্বন যদি 100টা হয়, হাইড্রোজেন হবে এই 202টা। সোজা কথা, কার্বন যা হাইড্রোজেন ডবল থেকে 2টা বেশি। হাইড্রোজেন ডবল থেকে 2টা বেশি, আমার কথা বোধহয় বোঝা যাচ্ছে। কার্বন যা হাইড্রোজেন ডবল থেকে 2টা বেশি। এখন তোমাকে আমি বললাম তুমি কীভাবে মুখস্থ করবে। তুমি পড়বে স্যার 1 কার্বনে মিথেন, 2 কার্বনে ইথেন, 3 কার্বনে প্রোপেন, 4 কার্বনে বিউটেন, 5 কার্বনে পেন্টেন, 6 কার্বনে হেক্সেন, 7 কার্বনে হেপ্টেন, 8 কার্বনে অক্টেন, 9 কার্বনে ননেন। ও একটা ভুল হয়ে গেছে, দেখো C7 উঠছে, তারপরে C3 ভুল করে উঠে গেছে। ওটা C3 হবে না C8 হবে। আচ্ছা C8, C যদি 8 হয় আর হাইড্রোজেন হবে 8 দুগুণে 16 যোগ 2। C যদি 9 হয়, হাইড্রোজেন হবে 20, 9 দুগুণে 18 যোগ 2, মানে ডবল থেকে 2টা বেশি। কেন 2টা বেশি এটা আমরা আলোচনা করবো, স্ট্রাকচার দিয়ে আলোচনা করব। তোমাদের টেনশন করার কিছু নেই। আপাতত শিখবা কার্বন যা হাইড্রোজেন ডবল থেকে 2টা বেশি। তাহলে 10 কার্বনের ডেকেন, দেখো ডেকেন, 11 কার্বনে আনডেকেন, 12 কার্বনের ডো ডেকেন, 13 কার্বনের ট্রাই ডেকেন, 14তে টেট্রা ডেকেন, 15তে এই যে 15 কার্বনে পেন্টা ডেকেন, 16 কার্বনে হেক্সা ডেকেন, 17 কার্বনে হেপ্টা ডেকেন, 18তে অক্টা ডেকেন, আর 19-এ ননা ডেকেন, এবং 20 কার্বনে আইকোসেন। আচ্ছা এখন তোমাদের কাজ হচ্ছে আগে 1 থেকে 10 পর্যন্ত মুখস্থ করা। 1 থেকে 10 মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন। তোমার যদি আমি ইথেন বলি, সাথে সাথে তোমার ব্রেনে ধাক্কা খাবে ইথেন, ইথেন C2 যখন বলবে 6 চলে আসবে অটোমেটিক। আমি যখন প্রোপেন বলবো, প্রোপ বললেই 3, তাহলে প্রোপেন কার্বন 3টা, তাহলে C3S8। বিউটেন, যখন বিউট বলবো 4, তখন পেন্টেন, পেন্ট বললে 5, কার্বন যদি 5টা, হাইড্রোজেন 12টা হবে। তোমার এরকম মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ননেন, ডেকেন ইত্যাদি, এরকম একটা নেই বলে যাবে। তারপরে ডেকেনের পরে আন মানে 1, ডো ডেকেন, ডো মানে 2, ট্রাই ডেকেন, ট্রাই মানে 3,
টেট্রা মানে 4, পেন্টা মানে 5, হেক্সা মানে 6, হেপ্টা মানে 7, আর ডেকেনে 10 আর কি। তাহলে হেপ্টাডেকেন মানে 17টা কার্বন, অক্টাডেকেন, ননাডেকেন, এরকম শব্দগুলি আসবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে 1 থেকে 10 কার্বন মুখস্থ করা। 1 কার্বনে মিথেন, 2 কার্বনে ইথেন, 3 কার্বনে প্রোপেন, 4 কার্বনে বিউটেন, 5 কার্বনে পেন্টেন, এরকম মুখস্থ করা। 8 কার্বনে অক্টেন। আমি যখনই তোমার বলবো অক্টেনের সংকেত কি, অক বলার সাথে সাথে C8H18, ননেন বলার সাথে সাথে C9 হলে H20। তারপর ডেকেন বলার সাথে সাথে C10, আনডেকেন, আন মানে 1, তাহলে আনডেকেন মানে 11 কার্বন, ডো ডেকেন মানে 12 কার্বন, C12 বলার সাথে সাথে H26 মানে ডবল থেকে 2টা। আর C13 বলতে আমরা বুঝবো ট্রাইডেকেন, C14 বলতে C14 তুমি দেখো কার্বন যদি 14টা, হাইড্রোজেন হবে 14 দুগুণে 28 যোগ 2 30টা। এটা হলো টেট্রাডেকেন, পেন্টাডেকেন, হেক্সাডেকেন, হেপ্টাডেকেন, অক্টাডেকেন, ননাডেকেন, এরপরে লাস্টে যে হবে আইকোসেন। তাহলে এই আইকোসেন পর্যন্ত আমরা দেখে নিলাম। এই যে আইকোসেন দেখো C20H42 আইকোসেন। এবার তোমার এটা 9-10 পর্যন্ত শেষ। কারো যদি 11-12 শেষ। কোনো স্টুডেন্টের যদি কিউরিসিটি জাগে, কোনো স্টুডেন্ট যদি মনে করে যে স্যার আমি 20 কার্বনের পরে জানতে চাই, 21 কার্বনের পরে জানতে চাই, 40 কার্বনের পরে নাম কি হবে, 100 কার্বনের পরে নাম কি হবে, এটার জন্য একটু ঠান্ডা মাথায় শুনো তো। শুনলে দেখবে যে বুঝে যাবা। আমি যখন বলবো 20 কার্বন, দেখো আইকোসেন 21 কার্বন, 21 হলে হেন, 21 হলে হেন মানে 1, 20 পরে 1 হলে হেন, 30 পরে 1 হলে হেন, 40 পরে 1 হলে হেন, 50 পরে 1 হলে হেন। তাহলে 21 কার্বন হলে হেন আইকোসেন। হেন মানে 1, আইকোসেন মানে 20 মানে 21। তাহলে 22 কার্বন হলে ডোকোসেন, 23 কার্বন হলে ট্রাইকোসেন, 24-এ টেট্রাকোসেন, 25-এ পেন্টাকোসেন, 26-এ হেক্সাকোসেন, 27-এ হেপ্টাকোসেন, 28-এ অক্টাকোসেন, 29 ননাকোসেন, 30 নম্বর হলো ট্রাই অ্যাকোন্টেন। এবার কিন্তু একটা সিরিয়াল চলে আসছে দেখবা। 31 কত হবে হেন ট্রাই অ্যাকোন্টেন, 32 ডো ট্রাই অ্যাকোন্টেন, 33 ট্রাই অ্যাকোন্টেন, 34 টেট্রা ট্রাই অ্যাকোন্টেন, 35 নম্বর ওই যে রাইট সাইডে রাখাবা 35 নম্বর, 35 হচ্ছে পেন্টা ট্রাই অ্যাকোন্টেন, 36 হেক্সা ট্রাই অ্যাকোন্টেন, 37 হেপ্টা ট্রাই অ্যাকোন্টেন, 38 অক্টা ট্রাই অ্যাকোন্টেন, 39 ননা ট্রাই অ্যাকোন্টেন এবং 40 টেট্রা কন্টেন। তুমি 40 মাথায় রাখবা। তাহলে 41 এখন তুমি পেয়ে যাবা। 41-এ যে একটা ভুল হয়ে গেছে, 41 হেক্সা হবে না, সরি এটা ভুল হয়েছে। 41 হবে হেন টেট্রা কন্টেন, ওটা হেক্স না হেন, মানে 1 হলেই হেন, HEN হেন টেট্রা কন্টেন। তারপর ডো টেট্রা কন্টেন, ওখানেও বানানটা ভুল হয়েছে, এটা আমরা সংশোধন করে নেব। আজকে এটা প্রিন্ট করলাম তো সংশোধন করে নেব, অসুবিধা নাই। তাহলে 41 হলে হেন, 42 হলে ডো, মানে 40-এর পরে 1 হলে হেন, 40-এর পরে 2 হলে ডো, 40-এর পরে 3 হলে ট্রাই, এরকম আসবে। এটা আজকে প্রিন্টায় সমস্যা আছে। দেখো 40 হলো টেট্রা কন্টেন, 41 হেন টেট্রা কন্টেন, 42 ডো টেট্রা কন্টেন, 43 ট্রাই টেট্রা কন্টেন, মানে 3 হলে ট্রাই হবে। আচ্ছা 44 টেট্রা কন্টেন, 44 ঠিক হচ্ছে। 45 পেন্টা টেট্রা কন্টেন, 46 হেক্সা টেট্রা কন্টেন, 47 হেপ্টা টেট্রা কন্টেন, 48 অক্টা টেট্রা কন্টেন, ননা টেট্রা কন্টেন। এবার দেখো 50 মানে পেন্টা কন্টেন। এখন তুমি বলো 50 যদি পেন্টা কন্টেন হয় 60 কত হবে হেক্সা কন্টেন, 60 হবে হেক্সা কন্টেন, 70 হবে হেপ্টা কন্টেন, 80 হবে অক্টা কন্টেন, 90 হবে ননা কন্টেন এবং 100 পরে আসছি আমরা। তাহলে দেখো 50 যদি পেন্টা কন্টেন হয় তাহলে 51, 1 হলে হেন, তাহলে হেন পেন্টা কন্টেন, 2 হলে ডো, তাহলে ডো পেন্টা কন্টেন 52,
কার্বন যদি 53 হয়, হাইড্রোজেন হবে তো কত হবে তুমি তো জানো, 53 এর ডবল করলে 106, তার সাথে 2 যোগ করবা 108টা। আচ্ছা, তাহলে 53 হলে ট্রাই পেন্টাকোন্টেন। 54 হলে এই যে টেট্রা পেন্টাকোন্টেন, তাহলে 54 হবে টেট্রা পেন্টাকোন্টেন। 55 পেন্টা পেন্টাকোন্টেন। 56 হেক্সা পেন্টাকোন্টেন। 57 হেপ্টা পেন্টাকোন্টেন। 58 অক্টা পেন্টাকোন্টেন। 59 ননা পেন্টাকোন্টেন। 60 হেক্সাকোন্টেন। এখন 60 যদি হেক্সাকোন্টেন হয় তাহলে 61 কত হবে? হেন হেক্সাকোন্টেন। 62 ডো হেক্সাকোন্টেন। 63 ট্রাই হেক্সাকোন্টেন। 64 টেট্রা হেক্সাকোন্টেন। 65 তুমি শুধু মনে রাখবে, 1 হলে হেন, 2 হলে ডো, 3 হলে ট্রাই, 4 হলে টেট্রা, 5 হলে পেন্টা, 6 হলে হেক্সা, 7 হলে হেপ্টা, 8 হলে অক্টা, 9 হলে ননা, 10 হলে ডেকা। তাহলে এবার তুমি যখন এই 70 কার্বনে যাবা তখন হলো হেপ্টাকোন্টেন। তাহলে দেখো 80 কার্বন অক্টাকোন্টেন, 90 কার্বন ননাকোন্টেন। তাহলে তুমি 70, তোমার যদি কেউ জিজ্ঞেস করে আচ্ছা বলো তো 71 কার্বনের নাম কি হবে, তাহলে স্যার এক তো আমি জানি হেন, তাহলে হেন বসাই দেবো, হেন হেপ্টাকোন্টেন। 72 ডো হেপ্টাকোন্টেন। তোমার বললো আচ্ছা বলো তো 82 কার্বনের নাম কি হবে, তাহলে ডো অক্টাকোন্টেন। বললো যে 85 কার্বন কি হবে, পেন্টা অক্টাকোন্টেন। 86 হেক্সা অক্টাকোন্টেন। তাহলে 90 কার্বন ননাকোন্টেন। তাহলে ননাকোন্টেন 90 কার্বন। এবার 91 কত হবে, হেন ননাকোন্টেন। 92 ডো ননাকোন্টেন। 93 ট্রাই ননাকোন্টেন। টেট্রা ননাকোন্টেন। এভাবে আসবে তোমার। আর 100 কার্বনের নাম হবে হেক্টেন। HECTANE। তাহলে তোমাকে একটু সহজ ভাষায় বলছি, তুমি 1 থেকে 20 পর্যন্ত এমন মাথায় রাখবা, মানে এমনভাবে সার্কিটের মধ্যে ব্রেনের সার্কিটে ঢুকাবা 1 থেকে 20 পর্যন্ত, 1 থেকে 20 পর্যন্ত এমনভাবে তুমি সার্কিটে নেবা, তোমার ব্রেনের সার্কিটে, যেন সেকেন্ডের জন্য বিন্দু মাত্র অসুবিধা না হয়। তোমাকে যখনই বলবো আমার দরকার হলে 1 থেকে 20, এখন তুমি 21-22 পারো কিনা এটা হলো তোমার অতিরিক্ত পারা। হ্যাঁ, কেউ যদি 21 নম্বর পারে, 22 নম্বর পারে, এটা তার ভেরি গুড। হ্যাঁ, এখন 21-এর জন্য আমি তো বলে দিছি যে আইকোসেন পারবে, সে 21 মানে হেন আইকোসেন, 22 মানে ডোকোসেন, 23 মানে ট্রাই আইকোসেন, ট্রাইকোসেন, 24 টেট্রাকোসেন, এভাবে পরপর আসবে, এটা তুমি পারবা। তাহলে আমার দরকার হলো 1 থেকে 20। তোমার যদি বলে যে 7 কার্বনে, স্যার 7 কার্বনে হেপ্টেন সংকেত কি C7H16, 8 কার্বন অক্টেন, 9 কার্বন ননে, 10 কার্বন ডেকেন। কোনো স্টুডেন্ট যদি এটা না পারো, আমার সেকেন্ড আলোচনা তুমি বুঝবে না, আমার যোগাযোগ আলোচনা বুঝবে না। তোমার দিন রাত প্রতিদিন কাজ হচ্ছে পড়তে বসে, যতদিন পর্যন্ত আমি কেমিস্ট্রি যোগাযোগ শুরু না করছি, প্রতিদিন পড়তে বসে তোমার 20 মিনিট পড়া হচ্ছে। এটা তুমি নিজেকে, তোমার মা বাবা যদি এই বিষয়টা জানেন তো মাকে বলবা যে মা তুমি একটু ধরো, বা বাবা যদি থাকে তুমি একটু ধরো, তুমি আমার জিজ্ঞেস করো পেন্টেন, তোমার যেটা মন চায় সেটা জিজ্ঞেস করো। তাই তোমার বাবা হয়তো বলবে যে আচ্ছা তোমার 10 কার্বনে কী হয়, তুমি বলবে ডেকেনের সংকেত বলো C10H22, 11 কার্বনে স্যার আনডেকেন, 15 কার্বনে পেন্টাডেকেন, 17 কার্বনে হেপ্টাডেকেন। আচ্ছা বলো তো 20 কার্বনে আইকোসেন, 19 কার্বনে, এরকম তুমি এক এক করে 13 কার্বন, 14 কার্বন, 10 কার্বন, 5 কার্বন, এইরকম তোমার বাবা মা অথবা যদি বড় সিনিয়র ভাই থাকে যে সায়েন্স বুঝে, সায়েন্স না বুঝতে হবে সে তো নামটা জিজ্ঞেস করবে। তুমি যেন একবার মুখস্থ করে মনে করো না যেটা আমার হয়ে গেছে। দয়া করে এই কাজটা জৈব যৌগ তৈরি করতে হলে আমার প্রথম 3 থেকে 4টা ক্লাস তোমাকে একবারে এমনভাবে তৈরি করতে হবে যেন এই ক্লাসগুলি বলার সাথে ব্রেনের মধ্যে চিন্তাহীন উত্তর। যে স্টুডেন্ট চিন্তাহীন উত্তর দিতে পারবে সেই স্টুডেন্টের যোগ যোগে বেঁধে যাবে না। প্রথম 3 থেকে 4টা ক্লাসে চিন্তাহীন উত্তর দিতে হবে। আমি যখনই বলছি প্রোপেন C3H8, এখানে একটা গোলয়েস অক্টেনে, এটা তোমরা খেয়াল করার দরকার নেই যে প্রোপেন C3H10, প্রোপ বলার সাথে C3, হ্যাঁ, পিউট বলার সাথে C4, আনডেকেন
তখন C11, পেন্টাডেকেন, পেন্টা মানে C15, টেট্রাডেকেন, হেপ্টাডেকেন C17, অক্টাডেকেন C18, ননাডেকেন C19। এগুলি তোমার গার্ডিয়ান জিজ্ঞেস করবে এবং তুমি তোমার এই কাজে হচ্ছে 15 থেকে 20 মিনিট। প্রথম দিন হয়তো আধা ঘন্টা লাগবে, পরদিন 20 মিনিট লাগবে, পরদিন 10 মিনিট লাগবে। আমি যে কয়দিন যোগাযোগ শুরু না করি সে কয়দিন তোমার একটাই কাজ, তুমি যদি মনে করো আমি স্যারের কথা সব সময় শুনি, স্যারের কথা আমি ইয়ে করি না, অবহেলা করি না, তাহলে আমার এটা হচ্ছে প্রধানতম নির্দেশ, আগামী যে কয়দিন যোগাযোগ শুরু না করি সে কয়দিন পর্যন্ত 1 থেকে 20 কার্বন আমাকে মুখস্থ করে দেবে, 1 থেকে 20 কার্বন। আর বাকিটা অতিরিক্ত যেটা, এটা আমি ছবি তুলে দিয়ে দেবো, তোমাদের পেজে দিয়ে দেবো, ওই ইয়েতে গ্রুপে দিয়ে দেবো, এই ছবি তুলে গ্রুপে দিয়ে দেবো, প্রয়োজনে আজকেই দিয়ে দেবো, আজকে ছবি তুলে অরিজিনাল গ্রুপে ছবি তুলে দিয়ে দেবো নোট থেকে, তাহলে তোমাদের পড়তে অসুবিধা হবে না। কিন্তু আমার কথা নিশ্চয় বুঝছো, বিউট 4 কার্বন, পেন্ট 5 কার্বন, মানে পেন্টেন, পেন্ট বলার সাথে তো বুঝতে স্যার 5 কার্বন বলতেছে। তো এইরকম দেখো, যখন টেট্রাডেকেন বলবে, টেট্রা মানে 14 কার্বন, 14 কার্বন, এবার টেট্রা মানে 4, ডেকেন মানে 10, মানে 14 কার্বন বোঝাচ্ছে। যাও, আজকের মতো জৈব যৌগের পড়াটা দেওয়া শেষ হলো। তোমরা এখন আমার বোর্ড উঠানো পর্যন্ত একটু অপেক্ষা করবো, বোর্ড উঠাচ্ছি আমি, ততক্ষণ ফিজিক্স আমরা শুরু করব। আমি প্রজেক্টর থেকে বেরিয়ে চলে আসছি। ঠিক আছে, চলো তুমি। আচ্ছা, আমি একটু বোর্ডটা দেখে নিচ্ছি। হ্যাঁ, চলো তো ধারাবাহিক আলোচনা। আচ্ছা, দেখি আমরা তোমাদের নেক্সট আলোচনা 32 নম্বর অঙ্ক। 32 নম্বর সার্কিটটা আসলে আমার আগেই এঁকে রাখা উচিত ছিল, তো আমি এঁকে দিচ্ছি দ্রুত। আর যদি কোনো নতুন স্টুডেন্ট থেকে থাকো তাহলে তুমি আগের ভিডিওগুলি দেখে নেবা, আগের ভিডিওগুলি দেখে নিলেই। আর শাইন স্কুলের, আমাদের শাইন স্কুলে আমরা চলতরিৎ ক্লাস 1, চলতরিৎ ক্লাস 2 হিসেবে আপলোড দিচ্ছি, সেখান থেকে তুমি শাইন স্কুলের স্টুডেন্টরা কমপ্লিট করতে পারবে, অসুবিধা নেই। সিক্সটিন ভোল্ট, আর ইকুয়াল 1 ওহম, আর এটা R1 ইকুয়াল 8, আর আমি ওহমটা লিখলাম না, R2 ইকুয়াল 16, R3 ইকুয়াল 16, R4 এটাও 16, R5 এটাও 16, R6 এটা 20, আর আচ্ছা, এই হলো আমাদের সার্কিটটা। আমরা একটু সার্কিটটাকে একটু সিম্পল ভাষায় বুঝে নিই, ইলেকট্রিক্যাল পয়েন্ট বুঝলে তোমার বোধহয় অসুবিধা হবে না। আমি বলছিলাম, ধরো এখানে কোনো বৈদ্যুতিক উপকরণ, রোড টোড কিচ্ছু নাই, তাহলে মনে করো এটা এই, আমি এটা মুছে দেবো একটু। এটা যদি এ হয় তাহলে একটা রোদ পার হওয়ার পর এটা হলো বি, তাহলে দেখো এখানে কোনো রোদ নাই, তো ব্যাটারি নেই, কিচ্ছু নেই, ফলে এটা পর্যন্ত বি। এটা যদি বি হয়, এটাও বি, এইটাও বি,
এইটাও বি, এ পর্যন্ত বি। এখন তাহলে আমরা খেয়াল করি এ আর বি এর মাঝে এ একটা রোধ পড়ছে, এ আর বি এর মধ্যে একটা রোধ পড়ছে। তো আমরা প্রত্যেকেই জানি যে দুইটা রোধের দুই প্রান্ত বিন্দু যদি দুটি সাধারণ বিন্দু হয় তাহলে এরা সমান্তরালে থাকবে। তাহলে এখন দেখো এই বি রোধের এক প্রান্ত বিন্দু এ, এরা এক প্রান্ত বিন্দু এ, অর্থাৎ এ আর বি এর মাঝে রোধ আছে দুইটা, মানে এই দুইজন সমান্তরাল, এই দুইজন সমান্তরাল। এখন এরপরে আমরা যদি এক এক করে খেয়াল করি এই দুজন, আমি সার্কিটটাকে একটু ছোট করে দেখাচ্ছি, তারপরে আমি মূল উত্তরের দিকে যাব। এই দুটা সমান্তরাল, এই দুটার মধ্যে বাদে আমি একটা রোধ দিতে পারি। তাহলে এই দুজনের তুল্য রোধ আমি যদি হিসাব করি, ধরো এই দুজনের তুল্য রোধ এইটা। আচ্ছা, যদি এই দুজনের তুল্য রোধ এটা হয় তো এটা হচ্ছে R1 আর R2 এর তুল্য রোধ। ধরো এই দুজন যেহেতু সমান্তরাল আছে, ধরো এই দুজনের তুল্য রোধ হচ্ছে RP1। এখন তোমার কাজ হচ্ছে এই যে এই রোধটা R6, এরা সবাই কিন্তু দেখো কোষের অপর প্রান্তে আছে সবাই, আর এই দুজন আছে সমান্তরালে, এই দুজনের তুল্য রোধ আমি RP1, সার্কিটটা ছোট করে নিচ্ছি। এই দুজনের তুল্য রোধ এটাকে ধরলাম RP2, এটার বদল একটা রোধ ব্যবহার করলাম, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এটা ধরলাম RP2। আচ্ছা, এবার ওই রোধটা থাকবে, আর এখানে যে রোধটা, এই রোধটাও থাকলো। এখানে আমি কোষটা দিয়ে দিলাম, তড়িৎ কোষ একটু ছোট করে নিলাম। তাহলে এই দুজনের তুল্য রোধ RP1, এই দুজনের তুল্য রোধ RP2। এখন তুমি যদি মনে করো যে স্যার RP1 RP2 এ দুটো রোধের মান আপনি বলে দেন, এটা তুল্য রোধ করলে যা হবে, তুল্য রোধ করলে 16 গুণ 8 ডিভাইডেড বাই 16 যোগ 8, অথবা তুমি নর্মাল তুল্য রোধ যেভাবে করো 1/RP1 ইকুয়াল 1/R1 প্লাস 1/R2, তুমি এভাবে করলেও হবে। তো করার পরে তুমি এই জায়গায় তুল্য রোধের মান R1 এটা হলো 5.33 পাবা, তখন ধরো এটা মান পাবা 5.33, আর ওই দুটার তুল্য রোধের মান তো সেম, রোধের মান সেম, এই জন্য তুল্য রোধের মান হবে তাদের অর্ধেক, ওইটার তুল্য রোধ পাবা 8। যখন 8 পাচ্ছ, এটা কিন্তু R6 এর মান কিন্তু 20, R6 20। এখন দেখো আমি সার্কিট ছোট করতে চাচ্ছি, এই R5 হচ্ছে 16। এবার এই দুটো রোধ শ্রেণীতে আছে, এই দুটোর তুল্য রোধ হবে এই 8 আর 16 হলো 24, তাহলে আমি এটা বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে রেখে দিলাম 24 এটা হলো RS মান। এবার RS1 এর সাথে R6 কিভাবে আছে দেখো সমান্তরালে, এই দুটোর তুল্য আমি ধরলাম RP2 বা RP3। তাহলে RP3 যদি হয় তাহলে এই দুটোর পরিবর্তে আমি তখন RP3 মানের একটা রোধ ব্যবহার করতে পারবো, করলে আমার সার্কিটটা দাঁড়াবে এরকম দাঁড়ালে তখন দেখো এটা একটা শ্রেণীতে যুক্ত আছে। অর্থাৎ বর্তনী ছোট করা বা সার্কিট ছোট করা যেটা, এটা বোঝানোর জন্য। এখন আমরা একটু চলে আসি আগের জায়গায়, এক এক করে খেয়াল করো। দেওয়া আছে অংশ তুমি লিখে নিও, এই অঙ্ক বড়, এগুলি করতে গেলে মাথা ব্যথা হয়ে যাবে, আর পুরো কাজ করতে গেলে তোমার সম্পূর্ণ কাজ তোমার একান্ত না পারলে আমার জানা যাবে স্যার এই অঙ্কটা পারিনি, সাথে আমি এটা কমপ্লিট করে দেবো। আর ফোনেও জানিয়ে দিতে পারে 1-2 জন স্যার এই অঙ্কটা পারিনি বা বুঝতে পারিনি, অথবা অনেকে আছে করে ইয়েতে ছবি তুলে দিয়ে দিতে পারো। আচ্ছা, এখন আমাদের কাজ যেটা সমান্তরালে যুক্ত, আমি এক এক করে গয়ের অঙ্কটা শুরু করছি। এই যে R1 প্যারালাল R2, এ দুটো সমান্তরাল হয়, এদের তুল্য RP1, ওটা তুমি সিস্টেম অনুযায়ী নিশ্চয়ই লিখতে পারবা। RP1 ইকুয়াল হবে 5.33। আমি কি বের করে দেবো? যদি বের করে দিতে হয়, এই যে দেখো RP1 ইকুয়াল রোধদ্বয়ের গুণফল R1 গুণ R2, দুইটা রোধের ক্ষেত্রে এটা প্রযোজ্য, R1 প্লাস R2। এটা ক্যালকুলেশন করলে 5.33 পাবো। এবার গেল এই দুটো তুল্য আমি বের করে ফেললাম। আমার প্রশ্নটা কি? প্রশ্ন বলছে পুরো সার্কিটের তুল্য বের করতে। এবার দেখো R3 আর R6, R3 সমান্তরাল R4, সুতরাং এদের তুল্য RP2 সমান হবে 8 ওহম, ওহমটা তুমি দেবা। R3 R4 তুল্য 8 ওহম। এখন তুমি দেখো এই
8 ওহমের সাথে এই তুল্যরোধের সাথে এটা কিন্তু শ্রেণীতে আছে, একবার শ্রেণীতে আছে। সুতরাং আমরা বলবো RP2 ও R5 রোধের এটা হলো শ্রেণীতে যুক্ত, RP2 ও R5 রোধের তুল্য রোধ RS1 ইকুয়াল RP2 প্লাস R5। দেখো তো RP2 এর মান কত 8, R5 এর মান কত 16, সমান হলো 24 ওহম। এই যে 24 ওহম। এখন আমরা চলে আসছি, দেখো RS5 RS1 যেটা এই টোটাল টুকুর মান বলছে RS1, এই দুটার তুল্য 8, এটা RP1 বলছে, RP1 এর সাথে এটা যোগ করলে RS1 পেলাম। RS1 এর সাথে এটা কিভাবে আছে সমান্তরালে, দেখো এই যে RS1 প্যারালাল R6 এর তুল্য রোধ RP3, এই যে RP1 হচ্ছে এই দূরত্ব লোড, RP2 হচ্ছে এই দূরত্ব লোড, আর RP3 হচ্ছে এখন ওইটুকু অংশের তুল্য লোড। তাহলে RP3 এর চেহারাটা কিরকম, RP3 এর চেহারাটা এরকম, দেখো এই একটা রোধ, এই অর্থাৎ আমি এই তিনটার পরিবর্তে দিছি এটার নাম RS1, এই তিনটার পরিবর্তে একটা মান, এটা হলো RS1 এর মান ছিল 24 আর R6 এর মান ছিল 20। আচ্ছা, এবার RS1 প্যারালাল R6 এর তুল্য হলো RP3। তাহলে RP3 এর মান কত আসবে, মানটা আমরা যদি বের করি কত আসে, RP3 সমান রোধদ্বয়ের গুণফল RS1 গুণ R6 20 ডিভাইডেড বাই R6 ডিভাইডেড বাই RS1 প্লাস R6। আচ্ছা, এটা ক্যালকুলেট করো, RS1 গুণ R6, RS1 এর মান কত, RS1 এর মান হলো 24 গুণ R6 এর মান 20 ডিভাইডেড বাই 24 যোগ 20, 24 গুণ 20 ভাগ 44, 10.9, হ্যাঁ 10.91 আসছে, 10.91, দেখো এটা হলো 10.91। এখন আমরা দেখি যে এই দুটার তুল্য হচ্ছে RP1, এই দুটোর চেহারাটা ছিল এরকম, আর এই টোটাল টুকুর তুল্য হচ্ছে 10.91, 16 R equal 1, 16 ভোল্ট ইত্যাদি। এটা হলো 10.91, আর এটা পেয়েছিলাম আমরা 5.33। তাহলে বর্তনীর যদি আমরা মোট লোড হিসাব করি, করলে আমাদের আসবে এই দুটোর যোগফল। সুতরাং বর্তনীর তুল্য রোধ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স R ইকুয়াল, ওই যে এটা যোগ করবো RP1 আর এটা হলো RP1 প্লাস RP3। তো এটা হলো 10.91 প্লাস RP1 হলো 5.33 প্লাস 10.91, 16.24। আচ্ছা, আমরা একটু খেয়াল করি, যারা বুঝনি আরেকবার একটু মনোযোগ দাও। দেখো R1 R2 সমান্তরালে যুক্ত, সমান্তরাল বোঝার পদ্ধতি বৈদ্যুতিক বিন্দু দিয়ে। যে স্টুডেন্ট বৈদ্যুতিক বিন্দু বুঝো না তাকে বৈদ্যুতিক বিন্দু হেডলাইন করা আছে, ওটা নিয়ে প্রচুর বসে খেয়াল করবা। দুইটা ভিডিওর মতো, প্রথম একদিন বলা হয়েছে, সেকেন্ড ডেও বলা হয়েছে। এই দুটো ভিডিও ইলেকট্রিক্যাল পয়েন্টটা ক্লিয়ার করে আসবা। তাহলে R1 R2 সমান্তরাল, এ দুটোর লোড, এ দুটোর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হলো 5.33। এই যে এই দুটোর ইকুইভ্যালেন্ট হলো 5.33। এবার এ দুটো প্যারালালে আছে, এ দুটোর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হলো 8।
এইটার সাথে এটা শ্রেণীতে আছে, এ দুটো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হলো এই 24, 24-এর সাথে 20 আছে প্যারালাল, এটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পেয়ে গেছে 10.91। এবার এই 10.91 মানে এই 10.91 বলতে একবার দেখো খেয়াল করে, R3 থেকে R6 পর্যন্ত সমান রোধ হচ্ছে 10.91, তাহলে ওই সব কটা সরাই দিয়ে 10.91 লিখলাম, আর এ দুটোর পরিবর্তে RP1 লিখলাম, এ দুটো যোগ করলে বর্তনী কার্যকর তুল্য রোধ পেয়ে যাবে। তাহলে আমার মনে হয় বর্তনীর তুল্য রোধ নিয়ে আর কোনো কোশ্চেন নেই। এবার বর্তনীর তুল্য রোধ আমরা পেয়ে গেছি অরিজিনাল মান। আচ্ছা, এটা ছিল 5.33 RP1, ভিতরে ঢুকাই দিলাম 16.24 ওহম। এবার প্রশ্ন হচ্ছে R4 রোধ বর্তনী থেকে অপসারণ করলে এ ও বি বিন্দুর বিয়োগ পার্থক্যের কি পরিবর্তন হবে? বলছে R4 রোধটা বর্তনী থেকে সার্কিট থেকে অপসারণ করো। দেখো ঝামেলাটা কোথায়, ঝামেলাটা আমাদের, আমি কয়েকটা নোট রেখে দেই। RP1 5.33, RP2 8, RP3, এটা এই নোটটা তোমরা খেয়াল করবে 10.91 আমি যা পেয়েছি আর কি, 10.91। আর সার্কিটের পুরো সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পেয়েছি 16.24। আমার যা লাগবে আমি এটুকু রাখলাম, আর সব মুছে দিলাম। এবার আমরা উদ্দীপকটা একটু মনোযোগ দিয়ে শুনি, উদ্দীপকটা একটু মনোযোগ দিয়ে শুনি। আমাকে বলছে R4 রোধটি সার্কিট থেকে অপসারণ করলে এ আর বি বিন্দু দুই প্রান্তের ভোল্টেজ, আর দুই প্রান্তের ভোল্টেজ হলে এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সকে কারেন্ট দিয়ে গুণ করলে ভোল্টেজ পাবা। ভোল্টেজ নির্ণয়ের সবসময় বলছি, ভোল্টেজ নির্ণয়ের সহজ উপায় হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্যরোধকে কারেন্ট দিয়ে গুণ করলে ভোল্টেজ পাওয়া যাবে, এটা হলো সোজা কথা। তাহলে তুমি সার্কিটের কারেন্টটা লাগবে তোমার। আগে বলছে R4 রোধটি অপসারণ করলে এ বি এর বিয়োগ পার্থক্যের কি পরিবর্তন হবে? তুমি বলো স্যার পরিবর্তন চাইছে তো, তাহলে একটা কাজ করতে পারি, আমি আগে R4 থাকা অবস্থায় ভোল্টেজ কত, এ বি এর দুই প্রান্তের ভোল্টেজ কত, আর R4 বের করে দেওয়ার পর দুই প্রান্তের ভোল্টেজ কত, এটা বের করে দিয়ে উত্তর দিলে আমার উত্তরটা হয়ে যাবে। কারণ আমরা সবাই জানি যে সবগুলি রোধের ভোল্টেজ মিলে হবে 16 ভোল্ট। তাহলে যেহেতু সবগুলি রোধের ভোল্টেজ 16 ভোল্ট হবে, তাহলে এটাকে রেখে ভোল্টেজ কত আর এটা সরাই দিয়ে ভোল্টেজ কত, আমাকে এটা জানতে হবে। একটু ঝামেলা আছে অঙ্কটা, ঝামেলাটার জন্য কনসেন্ট্রেট করো। আমার প্রথম কাজ হচ্ছে সার্কিটের কারেন্ট। তো সার্কিটের কারেন্টের জন্য গ হতে পাই, দেখো গ হতে আমি পাচ্ছি বর্তনীর তুল্যরোধ, বর্তনীর বহিরোধ নট তুল্যরোধ, বর্তনী বললে একবার R1 পর্যন্ত চলে আসবে। বর্তনীর বহিরোধ, বাহিরের রোধ যেটা বহিরোধ বা রেজিস্ট্যান্স আর ইকুয়াল পেয়েছিলাম এই যে 16.24। আচ্ছা, দেওয়া আছে ইন্টারনাল রেজিস্ট্যান্স আর ইকুয়াল 1 ওহম। এরপরে ইলেকট্রোমোটিভ ফোর্স তড়িৎচালক শক্তি ই ইকুয়াল 16 ভোল্ট, তড়িৎচালক শক্তি ইকুয়াল এত ভোল্ট। সুতরাং আমি আগে সার্কিটের কারেন্ট জানবো, ই বাই আর প্লাস আর। তাহলে ই এর মান কত 16, আর এর মান হচ্ছে 16.24 প্লাস 1। সুতরাং আই এর মান পেলাম, তুমি ক্যালকুলেট করলে আই এর মান আসবে 16 ভাগ 17.24, 0.928 বা আই এর মান ধরো 0.93। 0.93 দিলাম আমি, 0.93 অ্যাম্পিয়ার, এই হলো আই। আচ্ছা, এখন মাথায় রাখবো আমি আই পেয়ে গেছি কিন্তু 0.93। এটা হলো এই রাস্তায় কারেন্ট যাচ্ছে আই ইকুয়াল 0.93। দেখো সরল হতে পারতো যদি এটা না থাকতো, তাহলে আমার কাজটা খুব সোজা হয়ে যেত। এখন এটা বিপদ বাধাই দিয়েছে। বিপদটা হচ্ছে এই কারেন্ট এখান থেকে 0.93 অ্যাম্পিয়ার কারেন্ট বেরোচ্ছে,
বেরো এটা একটা এই রাস্তায় যাচ্ছে আর একটা এই রাস্তায় যাচ্ছে। এখান থেকে যে যখন বি পয়েন্টে যাবে, বি পয়েন্টে যাওয়ার পর দুজনে কারেন্ট কিন্তু 0.93 হবে। আবার খেয়াল করো, এ পয়েন্ট থেকে কোর্স থেকে বা ব্যাটারি থেকে যে কারেন্টটা বেরোচ্ছে, এটা এ পয়েন্টে এসে দুটো রাস্তা পাচ্ছে, এই একটা রাস্তা পাচ্ছে, একটা রাস্তা পাচ্ছে। এ রাস্তায় একটা কারেন্ট যাবে, এ রাস্তায় একটা কারেন্ট যাবে, যাওয়ার পর এই দুটো যে আবার বি পয়েন্টে মিলে যাবে, মিলে যাওয়ার পর বি পয়েন্টের কারেন্ট হবে 0.93। এবার বি পয়েন্টে 0.93 কারেন্টটা আবার দুটো রাস্তায় ভাগ হবে, একটা রাস্তা হলো এটা, একটা রাস্তা হলো এটা। মনে করো এই রাস্তায় যাচ্ছে I1 কারেন্ট, এই রাস্তা যাচ্ছে I1 কারেন্ট। আমার তো বলছে এ বি এর দুই প্রান্তের ভোল্টেজ, তাহলে এ বি এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্য রোধ আমি জানি, এ বি এর তুল্য রোধ আমি জানি, এই এ বি এর তুল্য রোধ হলো 8। তুল্য রোধকে আমি যদি কারেন্ট দিয়ে গুণ করে হয়ে যাবে, কিন্তু সমস্যাটা হচ্ছে এই রাস্তায় কারেন্ট তো 0.93 না, এই 0.93টা একটা ভাগ হয়ে গেছে I2 হিসেবে, আর একটা ভাগ হয়ে গেছে I1 হিসেবে। এখন তোমাকে I1 এর মানটা বের করতে হবে। দেখো, তোমাকে তখন বলতে হবে যে মনে করি এ বি পথে I1 তড়িৎ প্রবাহিত হয়, তাহলে আমি কিন্তু অঙ্ক ধারাবাহিকভাবে লিখে দিচ্ছি না, অনেকগুলি অঙ্ক ধারাবাহিকভাবে লিখে দিচ্ছি। এখন তোমার কাজ হচ্ছে তোমরা শুনে শুনে ওই ধারাবাহিকতা তোমাদের, তুমি বলবা যে মনে করি এ বি পথে I1 তড়িৎ প্রবাহিত হয়। সুতরাং I1 সমান, দেখো সমান্তরালের তুল্য রোধ, সমান্তরালের তুল্য তুমি গহতে যেটা পেয়েছো গহতে এগুলি সব লিখে ফেলবা, যা যা দরকার আমরা লিখে ফেলবা। I1 ইকুয়াল সমান্তরালের তুল্য, সমান্তরালের তুল্য ওদের মান হচ্ছে, এটা ছিল RP2 ডিভাইডেড বাই RP2 প্লাস এই দুই অংশের মোট রোধ, অর্থাৎ এই কারেন্টটা যে দুই রাস্তা দিয়ে ভাগ হচ্ছে সেই দুই রাস্তা তোমার হিসাব করতে হবে। তাহলে I1 সমান, একটু ভুল হবে, এটা শুধু এই রাস্তা যখন যাবে তখন কিন্তু RP2ও না, এই R5 পর্যন্ত তোমাকে ধরতে হবে, অর্থাৎ এটার নাম হলো RS1। RS1 তুমি দেখো, RS1 এর মানটা আমরা বের করছিলাম, এ দুটোর তুল্য 8, আর এটার সাথে করলে তাহলে এ দুটোর তুল্য হচ্ছে না RP2, RP2 এর সাথে R5 যোগ করলে হচ্ছে RS1। তাহলে এই RS1 ডিভাইডেড বাই RS1 ভাগ R6 গুণ সার্কিটের কারেন্ট, গুণ সার্কিট। তুমি এটা করার পরে কত আসছে আমরা দেখি, RS2টা কত, সরি এটা RS1, RS1 এর মান পেয়েছিলাম আমরা 24 ডিভাইডেড বাই 24 প্লাস 20 গুণ কারেন্ট 0.93। আচ্ছা, এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এই ক্যালকুলেশনের মান আসবে 24 ভাগ 44 ইন্টু 0.93, 0.50 অ্যাম্পিয়ার। এ রাস্তায় কারেন্ট যাবে 0.50 অ্যাম্পিয়ার। যদি ক্যালকুলেশন ভুল হয় তোমরা একটু দেখে নিও। আমি আবার বলছি, I1 কারেন্টটা যখন যাবে তখন এদের মধ্যে দিয়ে যেমন যাবে, এখানে এসে আবার দুই ভাগ হবে, আবার এখানে মূল এই ওই প্রবাহ আসবে। এখন I1 প্রবাহটা বের করতে হলে I1টা যদি পুরো রাস্তা দিয়ে যাচ্ছে, সিরিজের রোধটা আর সমান্তরাল রোধটা একসাথে করে মোট রোধ এই R3, R4, R5 এই তিনটার তুল্য রোধের মান RS1। এই RS1 এর এটা হলো RS1 যখন আসছে, একটু সরি আমি ধরলাম ওই পথে কারেন্ট যাচ্ছে I1 সমান সমান্তরালের তুল্য রোধ, সমান্তরাল হচ্ছে R6 ডিভাইডেড বাই মোট রোধ R6 প্লাস RS1 গুণ কারেন্ট। আচ্ছা, যদি আমি I2 বের করতাম দেখো, তাহলে আমি লিখতাম এই যে I2 এর সমান্তরাল হচ্ছে এটা, I2 এর সমান্তরাল হচ্ছে এটা ডিভাইডেড বাই মোট রোধ গুণ কারেন্ট। আচ্ছা, যদি এটাকে আমি আরেকটু ক্লিয়ার করে নিই, অনেকের সমস্যা হতে পারে এই জিনিসটা, একটা অন্য একটা সার্কিট দিয়ে বুঝাই দিই। ধরো এরকম আছে, এটা ধরো 20 ভোল্ট, এটা ধরলাম মূল কারেন্ট, এখানে যে মূল কারেন্ট, আচ্ছা এটা
ধরলাম 4, এটাও ধরলাম 4, আর এটা ধরলাম ধরো 2। এখন ধরো এদের তুল্যটা আমি এখন মুখোমুখি পারছি না, ধরো এদের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে 2 অ্যাম্পিয়ার। এটা একটা এক্সাম্পল, এটা অরিজিনাল মান আমি জানি না, মানটা তুমি নিজে করতে পারবে। এখন আমরা একটা এখানে এরকম যদি সরল বর্তনী থাকে তাহলে এটা আমার জন্য খুব আনন্দের। তখন আমি বলি যে স্যার সবার ভোল্টেজ 20, তখন আমি লিখবো I1 ইকুয়াল V বাই R1, I2 ইকুয়াল V বাই R2, I3 ইকুয়াল V বাই R3। এটা আমরা তো নর্মাল নিয়মই জানি। আর যদি তোমার কারেন্ট দিয়ে এই যে সার্কিটে কারেন্ট জেনে তোমার বললো সার্কিটে কারেন্ট 2 অ্যাম্পিয়ার, তুমি I1 I2 I3 বের করো, তাহলে নিয়ম হলো I1 সমান সমান্তরালের তুল্য। এবার কিন্তু I1 এর সমান্তরাল আছে এই 4 এর 2টা, এই 2টা সমান্তরাল হচ্ছে এই 2টা। তাহলে এই দুটোর তুল্য হচ্ছে এই 4 আর 4 এর তুল্য হলো 2 ডিভাইডেড বাই মোট রোধ 2 যোগ এ 2। আচ্ছা, এটা ধরো R1, এটা ধরো R2, এটা ধরো R3, আর ক্লিয়ার হবে। তাহলে এই I1 কারেন্ট যদি জানতে হয় তাহলে I1 এর প্যারালাল হচ্ছে এই 2 জন, তাহলে এই 2 জন তো প্যারালালই আছে, সমান্তরালই আছে। এই 2 জনের তুল্য হচ্ছে 2, এই 2 জনের তুল্য হচ্ছে 2 ডিভাইডেড বাই এই 2 যোগ 2 গুণ এই কারেন্টটা। এই কারেন্ট আমি আন্দাজে লিখছি, ঠিক না? এই কারেন্ট। এখন তুমি বললে যে স্যার আমি I2 বের করতে চাই, I2 সমান বিলে স্যার এবার I2 কি করব? I2 হচ্ছে দেখো I2 যখন হিসেব করবো তখন I2 সমান্তরাল আছে R1 এবং R3, দুইজনে আছে I2 সমান্তরাল। তাহলে এই R1 আর R3 সমান্তরাল যে রূপটা হবে ওই রূপটা লিখবো, মানে এই রাস্তার সমান্তরাল হচ্ছে R1 এবং R3, এ দুটোর তুল্য ডিভাইডেড বাই মোট রোধ গুণ কারেন্ট। তুমি যদি I3 বের করতে চাও তাহলে I3 এর সমান্তরাল এ 2 জন R2 আর R3, R2 আর R3 তুল্য বের করবো, তুল্য ডিভাইডেড বাই মোট রোধ গুণ কারেন্ট। আমার মনে হয় কথাটা বুঝছো? তাহলে আমরা বলতে যাচ্ছি যখন আমি I2 বের করব তখন এই প্যারালাল রোধটা প্যারালালের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স উপরে যাবে, আর যখন I1 বের করবো তখন এই ইকুইভ্যালেন্ট এই রেজিস্ট্যান্সটা উপরে যাবে আর নিচে যাবে এই দুই অংশের মোট যোগফল। আচ্ছা, এখন R6 এর মান হলো 20 প্লাস 20 প্লাস RS1 24 ছিল কোন কারেন্ট, কারেন্ট ছিল 0.93। আচ্ছা, এবার হলো 20 ভাগ 44 গুণ 0.93, 0.42, 0.4242 অ্যাম্পিয়ার। এই আমি বলতে চাচ্ছি এই রাস্তায় কারেন্ট যাচ্ছে কত? 0.42 অ্যাম্পিয়ার, 0.42 অ্যাম্পিয়ার। আচ্ছা, এখন যদি তুমি বুঝো যে এই রাস্তায় কারেন্ট যাচ্ছে 0.42 অ্যাম্পিয়ার, এই কারেন্ট দিয়ে এই তুল্যরোধকে গুণ করলে ভোল্টেজ পাবা। সুতরাং এবি অংশের ভোল্টেজ V1 ইকুয়াল এ I1 ইন্টু ওটার তুল্যদের মান RP2। খেয়াল করে দেখো I1 এর মান পেয়েছি, এই যে I1 এর মান পেয়েছি 0.42 গুণ RP2 এর মান আমরা জানি 8 আসছে গুণ 8 সমান 3.38 অ্যাম্পিয়ার। এই হচ্ছে এবি এর ভোল্টেজ। কখন? যখন সবগুলি R4 আসে, যখন R4 আসে তখন এবি এর ভোল্টেজ এটা, এবি এর ভোল্টেজ এটা। তোমরা যদি কারো অসুবিধা হয় আরেকবার আমি বলছি, তুমি বর্তনী কারেন্টটা বের করবে। বর্তনী কারেন্টটা এই জায়গায় এসে দুইটা রাস্তা ভাগ হবে, একটা রাস্তা এদিকে যাবে, একটা রাস্তা এদিকে যাবে। এই রাস্তা I1 যাচ্ছে, এই রাস্তা I2 যাচ্ছে। I1 সমান সমান্তরালের তুল্য ডিভাইডেড বাই মোট রোধ গুণ কারেন্ট। এই যে সমান্তরালের তুল্য ডিভাইড বাই এই দুই অংশের মোট রোধ গুণ কারেন্ট, ওখান থেকে এই কারেন্টটা পেয়ে গেল। মানে এই রাস্তা যাচ্ছে 0.42 অ্যাম্পিয়ার কারেন্ট। এই 0.42 অ্যাম্পিয়ার দিয়ে এর যদি তুল্যরোধকে গুণ করো তাহলে এবি অংশের ভোল্টেজ পাবা। আচ্ছা, কেউ যদি তোমাকে বলতো R5 এর ভোল্টেজ কি, তাহলে এই 0.42 অ্যাম্পিয়ার দিয়ে 16কে গুণ করলে R5 এর ভোল্টেজ পাবা। আচ্ছা, যদি বলতো R6 এর ভোল্টেজ বের করো, তাহলে তুমি করতে কি যে
তোমার মূল কারেন্ট হলো 0.93, 0.93 থেকে 0.42 বাদ দেবা, 0.93 মাইনাস 0.42, 0.51। যদি তোমার কেউ জিজ্ঞেস করতো R6 এর ভোল্টেজ বের করো, তাহলে এই রাস্তায় কারেন্ট যাচ্ছে 0.51, মানে এটার থেকে এটা মূল কারেন্ট হলো 0.93, এটা দুইটা ভাগ হয়েছে, একটা I1 আছে একটা I2 আছে। তাহলে I1 যখন 0.42 পেয়ে গেছে, এবার I2 এর মান করবো কি, এটার থেকে 0.42 বাদ দেবো, 0.51 আসবে, এই 0.51 আসবে এই রাস্তায়। তো I2 এর মান যদি হয়, I2 আমি নিচে লিখে দিলাম 0.51, এই 0.51 দিয়ে যখন R6 কে গুণ করবো তখন R6 এর ভোল্টেজ পাবো। তোমরা নিশ্চয় বুঝতে পারতেছো, এই হচ্ছে R6 এর ভোল্টেজ নির্ণয় বা এবি অংশের ভোল্টেজ, এটার একটা পার্ট। এবার বলছে R4 রোধ অপসারণ করলে, R4 রোধ অপসারণ করে দিলাম। R4 রোধ অপসারণ করার পর একটা বড় ঝামেলা হয়ে গেল, সেটা হচ্ছে আমরা এখান থেকে চলে আসছি। এখন দেখো বর্তনীর বহিরোধ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। প্রশ্ন ছোট্ট একটা লাইনে বুঝাইছে, কিন্তু উত্তরটা ঝামেলা করে দিয়েছে। আমার যখনই বলছে R4 অপসারণ করলে, আমি R4 অপসারণ করে দিলাম, তখন কিন্তু দেখো বর্তমানে তুল্যরোধের মান চেঞ্জ হয়ে গেছে। এখন তুল্যরোধের মান কত, এখানে তুল্যরোধ এই দুই অংশের তুল্যরোধ 5.33, এটা ঠিক ছিল 5.33। এবার R3 আর R4 তো নাই, R3 আর R5 এর তুল্যরোধ হচ্ছে 32, 32 সাথে 20 তুল্যরোধ করবা, মানে এটা আমি আর করে দিচ্ছি না, তুমি আগে শোনো ঠান্ডা মাথায়। এই দুটোর তুল্যরোধ হচ্ছে 5.33, ঠিক আছে এটা। এখন যখন আমি R4 সরাই দিয়েছি, তখন কারেন্টও কিন্তু চেঞ্জ, কারেন্ট চেঞ্জ হওয়ার কারণে অঙ্ক কিন্তু অনেক বড় হয়ে যাবে। কারেন্ট চেঞ্জ, তোমাকে নতুন কারেন্ট বের করতে হবে, নতুন কারেন্টের জন্য কি করতে হবে, নতুন তুল্যরোধ বের করতে হবে। তার জন্য তুমি বলবা এই দুটোর তুল্যরোধ হচ্ছে 5.33, আগে পেয়েছো, আর R3 আর R5 এর তুল্যরোধ হচ্ছে 32, 32 সাথে এটা করবা 20 করবা, 32 সাথে 20 সমান্তরাল করবা। তাহলে দেখো এই R1 প্যারালাল R2, এদের তুল্যরোধ RP1 ইকুয়াল পেয়েছে 5.33। আচ্ছা, এবার R3 আর R5, R3 ও R5 সিরিজে আছে, এটা শ্রেণীতে আছে, সিরিজে যুক্ত, এদের তুল্যরোধ পেয়েছে RS এর RS1 ধরলাম, RS1 এর মান পেলাম 32। এইবার RS1 এর সাথে দেখো, এই RS1 এর সাথে এটা সমান্তরালে আছে, তাহলে RS1 সমান্তরাল R6, এই দুইজনের তুল্যরোধের মান এখন তুমি আমরা করে ফেলতে পারবো। R6 এটা ধরো RP2 ইকুয়াল এই 5.33 গুণ 32 যোগ ভাগ 5.33 প্লাস 4.56, আচ্ছা 4.56 পেয়েছি RP2, এটা হলো RS1 আর R6 এর তুল্যরোধ। এখন এটাকে এত বিশ্রী না রেখে এটা একটু সুন্দর করে দিই, এই যে এটা এই রাস্তায় থাকবে, এটা ছিল R1, এটার মান ছিল 16। এখন তুমি দেখো এই দুজন শ্রেণীতে এই দুজন তুল্যরোধ 32 সাথে এটার তুল্যরোধ হচ্ছে ওই যে 4.56। এখন এই দুইটার তুল্যরোধ যদি 4.56 হয়, আমি যদি ওই দুটোকে বাদ দিয়ে দিই, এখন সরল সার্কিট চলে আসি। সরল সার্কিট হলো এই দুজনের তুল্যরোধের মান হচ্ছে, এই দুজনের তুল্যরোধ 5.33, আর এই তিনজনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 4.56। এখন তুমি দেখো সার্কিটটা এরকম দাঁড়ালো, তাহলে এই দুটো বর্তনীর মোট তুল্যরোধের মান আর ইকুয়াল চলে আসবে এই 5.33, মানে RP1 প্লাস RP2, এই তো অর্থাৎ 5 4 9 4.56 প্লাস 5.33 9.89 ওহম, এই হলো 9.89 ওহম। আবার তুমি কারেন্ট বের করবে একই নিয়মে, I ইকুয়াল E বাই R প্লাস R, কারেন্ট বের করবা। কারেন্ট বের করার পর ওই কারেন্ট আবার এখানে এসে দুই রাস্তায় ভাগ হবে। আচ্ছা, আমি এই কারেন্টটা বের করে দিই। I ইকুয়াল এক্ষেত্রে কারেন্ট হলো 16 বাই 9.89 প্লাস 1, তাহলে 10.16 ভাগ 10.89
সমান 1.47 অ্যাম্পিয়ার। এই 1.47 অ্যাম্পিয়ার এখানে এসে 1.47 এখানে এসে আমার দুই ভাগ হবে, একটা I1 হিসাবে এদিক দিয়ে যাবে, একটা I2 হিসাবে এদিক দিয়ে যাবে। তাহলে I1 এর কারেন্টটা বের করার জন্য তুমি করবে কি R6 ডিভাইডেড বাই 32, সরি R6 ডিভাইডেড বাই R6 ডিভাইডেড বাই দূরত্ব লোড হচ্ছে 32 আর কি, 32 যোগ 20, তখন তুমি I1 বের করবা R6 ডিভাইডেড বাই R6 প্লাস RS1 গুণ সার্কিটের কারেন্ট, এটা দিয়ে কারেন্টটা বের করবা। বের করার পর এই I1 দিয়ে যখন এটাকে গুণ করবা তখন এই অংশের ভোল্টেজ পাবা। তখন বলবা যে সবগুলি রোধ থাকা অবস্থায় ভোল্টেজ ছিল এত, এখন ভোল্টেজ পাওয়া গেলে এত, বিয়োগ করে বলবা যে ভোল্টেজের ব্যবধান হয় এত, বিয়োগ করলে পাওয়া যাবে। আমি কালকে বলছিলাম যে বর্তনীটা সরল বর্তনী না, একটু গ্যাঞ্জামের বর্তনী, একটু জটিল বর্তনী বটে। তো জটিল বর্তনীটা হোক আর যাই হোক, ক্লিয়ার হয়েছে কিনা বলবা। যদি অসুবিধা হয় আমাকে কমপ্লেন করলে আমি রিপিট করব, সমস্যা নেই। আরও ঠান্ডা মাথায় দেখো, কোনো অংশে অসুবিধা হলে আমাকে বলবা ঠান্ডা মাথায় দেখে যে কোথাও কোনো অংশ অসুবিধা আছে কিনা। এখন দেখো, যেহেতু আজকে একটা মাত্র অঙ্ক করালাম, তো আমি এখনই শেষ করতে পারছি না, আমি একটু 34 নাম্বার একাই 1 ঘন্টা লাগবে। তো 34 নাম্বারটা আমি আজকে বাদই রাখবো, পুরো 1 ঘন্টা লাগবে 34 আমার কমপ্লিট করতে, পার্ট বাই পার্ট। আমরা যেটা পারবো একটু শর্ট কয়টা অঙ্ক একটু বলে দিই, তাহলে হয়ে যাবে। 35 নম্বর অঙ্ক দেখো, এটা 4 4 4 4 4, এটা 6, 1 2 3 4 5। আচ্ছা, বর্তমানে মূল প্রবাহ চাইছে, তো এগুলির জন্য অসুবিধা নেই। আমরা এই দুটো শ্রেণীতে যুক্ত, এই দূরত্ব লোড RS1 ইকুয়াল 8, 8-এর সাথে 4 সমান্তরালে যুক্ত, এদের তো লোড RP1 ইকুয়াল বের করলাম, ওটার সাথে এই 4। আচ্ছা, RP1 ইকুয়াল ধরো এটা দিলাম R1, এটা R2, R3, R4, R5। এখন আমি যদি সার্কিটটা ছোট করে তোমাকে দেখাই তাহলে কি চেয়ার আসে দেখি আমরা। আচ্ছা, প্রথম হলো এই দুইজনের জায়গায় আমি একজন রোধকে লিখব, এই দুইজনের জায়গায় লিখলাম 8। আচ্ছা, দেখি এটা হলো 8, এটা হলো RS1, এই দুজনের তুল্য 8 লিখলাম। আর এটা হলো R3 আছে 4, এটা R4 আছে 4, R5 এটাও আছে 4। এখন দেখো RS1 আর R4 এদের তুল্য কত? 4 32 ভাগ তোমার হলো 12, তাহলে 32 ভাগ 12, 2.67। এই দুজনের জায়গায় আমি 2.67 লিখে দিলাম, এটা মুছে দিলাম, মুছে দিয়ে এটাকে লিখলাম RP1 ইকুয়াল 2.67। এবার আমি করলাম কি 2.67, দেখো এই দুজন আমার শ্রেণীতে আছে, তো এই দুজনের পরিবর্তে এটার সাথে এটা শ্রেণী থাকার কারণে আমি যোগ করে দেবো, তাহলে আসবে 4 আর 2 6, 6.67। এটা মুছে দিলাম। এখন তোমার এইটার সাথে এইটা সমান্তরালে আছে, সমান্তরাল বোঝা রয়েছে, বৈদ্যুতিক বিন্দু হিসাব করলে হবে এ রাস্তায় কোনো রোধ নেই, দেখো এ পর্যন্তই, যখনই রোধটা পার হবে এটা ধরো বি, এটা যদি বি হয় তাহলে এখানে কোনো উপকরণ না, এটাও বি, এটাও বি, এরকমভাবে আসবে। তাহলে এ আর বি এর মধ্যে রোধ আছে 2টা, স্বাভাবিকভাবেই এ আর বি এর মধ্যে রোধ আছে 2টা, এটা সমান্তরালে যুক্ত, তাহলে এদের সমান্তরালে তুল্য বের করে নেওয়া। আচ্ছা, এবার আমাকে বলছে উদ্দীপকের রোধগুলি কিভাবে সাজালে বর্তনী 1.8 ওয়াটের হবে নির্ণয় করো। দেখো 6 ভোল্টেজ দিয়ে 1.8 ওয়াট আউটপুট পেতে চায়, এটা কিভাবে সম্ভব? তুমি বলবা দেওয়া আছে তড়িৎ চালক শক্তি E = 6 ভোল্ট,
ইলেকট্রোমোটিভ ফোর্স ইকুয়াল 6 ভোল্ট। আচ্ছা, ক্ষমতা পি ইকুয়াল 1.8 ওয়াট। 1.8 ওয়াট ক্ষমতা পেতে চাচ্ছে। এখন আমি চিন্তা করব যে দেখো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তুল্য রোধ সমান হয়, অর্থাৎ আমরা বলতে চাচ্ছি 6 ভোল্টেজ দিয়ে এত ওয়াট ক্ষমতা পেতে হলে তুল্য রোধ কত হতে হবে। সূত্র পি ইকুয়াল ই স্কোয়ার বাই আর। বুঝলে স্যার এই সূত্র পাইলেন কত হয়েছে? পি ইকুয়াল ভি স্কোয়ার বাই আর। আমরা কিন্তু আর এর পি এর তিনটে ইকুয়েশন জানি, পি ইকুয়াল আই স্কোয়ার আর, পি ইকুয়াল ভিআই, পি ইকুয়াল ভিআই। এই ভিআই কে আমি এখানে ইআই লিখবো, মানে সব এখানে আমাদের কাজেরও যখন কোষের ভোল্টেজ লিখবো তখন ই দিয়ে লেখা উত্তম, তাহলে ই স্কোয়ার বাই আর। তো ই এর মান কত? 6 স্কোয়ার, আর এর মান কত? সরি, আর আমরা বের করবো, আর ইকুয়াল তাহলে ই স্কোয়ার বাই পি। ই স্কোয়ার বাই পি মানে 36 ডিভাইডেড বাই হচ্ছে 1.8। তো 36 বাই 1.8, 36 ভাগ 1.8 সমান 20। এই হলো 20। অর্থাৎ এই রোধগুলিকে এমনভাবে সাজানো যেন 20 ওহম রোধ পাওয়া যায়। তাহলে 20 ওহম পেতে হলে এখন তুমি বলবা স্যার এর থেকে সোজা আর কিছু নাই, সব শ্রেণীতে দিয়ে দেবো, সব কটা শ্রেণীতে গেলে 20 হয়ে যাবে। আচ্ছা, এটা পেয়ে যাবো। একটু সামান্য একটু আগাই দিই, না হলে একবারে আগানোর বাইরে হয়ে যাবে। 35-36 নম্বর অঙ্ক। দেখো এই অঙ্কগুলি পারতেই হবে, তুমি যেন একবারও মনে করো না যে স্যার বোধহয় জটিল বর্তনী দিচ্ছে। এর থেকে অনেক জটিল বর্তনী পরীক্ষা আসে। তুমি বোর্ড প্রশ্ন তোমরা একটা কাজ করবা, লেকচারের সাপ্লিমেন্টসটা কিনে ফেলতে পারো, লেকচার অথবা পাঞ্জেরি অথবা অনুপমও কিনতে পারো, অসুবিধা নেই। সাপ্লিমেন্ট কিনলে বোর্ড প্রশ্নগুলি পেয়ে যাবো। বোর্ড প্রশ্নগুলি দেখার পর তোমার মনে হবে যে স্যার যা করাচ্ছে এর থেকে অনেক জটিল অঙ্ক বোর্ডে আসছে, মানে একবারে আমাদের হাতে ঢেলে দেয়নি প্রশ্নটা। 8টা বোর্ডের প্রশ্ন, 8টা বোর্ডে 8টা প্রশ্ন পাবা, তুমি দেখবে কোনো না কোনো প্রশ্ন গেঞ্জাম আছে। এর মানে হচ্ছে একবারে সহজ না, অর্থাৎ আমরা চর্চা করলেই সব ঠিক হয়ে যাবে। R1 ইকুয়াল 4, R2 ইকুয়াল 4, ধরো R3 ইকুয়াল 4, আমি এটা R3 দিলাম, এটা R4 ইকুয়াল 4, R5 ইকুয়াল 4, R6 ইকুয়াল 4, এন্ড ধরো R7, যা হয় আমি আমার মতো দিয়ে দিচ্ছি। এবার তোমার কাজ হচ্ছে, ওরা বলছে বর্তনীর তুল্য। বর্তনীর তুল্যদের জন্য দেখো এই দুজন শ্রেণীতে আছে, লাস্ট মাথা থেকে আসবা, এই দুজন শ্রেণীতে আছে, এই দুজনের তুল্য হলো 8। তাহলে এই দুজনকে সরাই দিলাম, সরাই দিয়ে এখানে এই যে 8 ওহম মানের রোধ দিয়ে দিলাম, RS1 ইকুয়াল 8। এই 8-এর সাথে 4 সমান্তরালে আছে। আচ্ছা, 4 আর 8 সমান্তরালে তো রোধ করলে কত হয়? 4টা 32 ভাগ 12, একটু আগে তো করলাম, 32 ভাগ 2.67 আসছে। তখন আমি কি করব, এই দুজনকে সরাই দিয়ে এখানে 2.67 দিয়ে দিলাম, 2.67 আরপি। এবারে আরপি এর সাথে R2 আছে শ্রেণীতে, তাহলে 4 দিয়ে 6.67 হয়ে গেল, 6.67। এবার এটা সরাই দিয়ে এটার সাথে এটা আবার সমান্তরাল আছে, সমান্তরালে করবা, করে বর্তমান মোট রোধ বের করবা। এখন বলছে রোধগুলিকে কিভাবে সাজালে তোর রোধের মান 7 ওহম হবে। বর্তনীকে দেখো, 7 ওহম পেতে হলে তোমার রোধ ছিল 7টা, তো তুমি এটা নিজের কাজ, 1টা 2টা 3টা 4টা, আবার দেখো 1টা 2টা শ্রেণীতে দিয়ে দাও। তাহলে এইটা যদি 4 হয়, সব কটা 4, 4টা 4 ওহমের তো রোধ হচ্ছে 1, আর এই দুটো 4, এই দুটোর তো রোধ হচ্ছে 2, তাহলে 1 যোগ 2 3, তাহলে একটা শ্রেণীতে আসবে 4। সার্কিটটা এরকম সাজাতে হবে। এটা আসলে স্পেসিফিক নিয়ম আমার জানা নেই, শুধু আমি এটা জানি যে তুমি নিজেই ডেকোরেট করতে হবে, যে আমাকে মোট 7টা রোধ দিয়ে 4 বানাতে হবে। তাহলে 4 বানাতে হলে একটাকে যদি আমি সিরিজে রাখি, আর বাকি 6টার থেকে আমার আনতে হবে 3, তো বাকি 6টা থেকে 3 আনতে হলে 4টাকে আমি সমান্তরাল দিলে এদের তো লোড পাবো 1, আর এদের সমান্তরাল দিলে এদের তো লোড এত। তোমরা তো নিশ্চয় 4টা তুল্য বের করতে পারো, 1/RP ইকুয়াল 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস 1/R4, এরকম করে তুমি RP এর মান বের করবে। আমার মনে হয়, আচ্ছা 37 নম্বরটাও একটু বলে দিয়ে দিই, 37 নম্বর বেশি হয়ে যাচ্ছে,
37 হালকা বলে দিলে অসুবিধা নেই, আগায় থাকবো। আর পরের দিন কিন্তু আমরা অঙ্ক করবো একটা। ওই অঙ্কটা বোঝার অর্থ হলো তুমি বর্তনী সম্বন্ধে মোটামুটি একটা ধারণা পাওয়া। এরপর আরো কিছু অঙ্ক বোর্ড, এবারে বোর্ড প্রশ্ন আমরা আলোচনায় নিব। তো যেহেতু বোর্ড প্রশ্ন আলোচনায় নিব, আমাদের আরো 2-3 দিন লাগবে এই অধ্যায়টা। তোমাদের টেনশন করার কিছু নেই। আমি আশা করছি এই রোজার ঈদের আগে ইনশাল্লাহ আমাদের যোগাযোগ শেষ হয়ে যাবে, রোজার ঈদের আগে। আচ্ছা দেখো, এই 3 জনের তো লোড বের করবা, এই 2 জনের তো লোড বের করবে, এই রোদ আছে। এখন আমাদের বলছে রোদ দুটিকে অপসারণ করলে, দশমের রোদ দুটিকে, এই দুটাকে অপসারণ করলে তড়িৎ প্রবাহ 50% বৃদ্ধি পাবে, এটা বলছে। তুমি এই অবস্থায় তো লোড বের করে, কারেন্ট বের করে তড়িৎ প্রবাহ বের করবা। এবার এ দুটো সময় দিয়ে আবার তড়িৎ প্রবাহ বের করবা। তড়িৎ প্রবাহ দেখে মনে করো সবগুলি থাকা অবস্থায় তড়িৎ প্রবাহ ছিল 4 এম্পিয়ার মনে করি। আর ধরো দশমের দুটা বাদ দেওয়ার পর তড়িৎ প্রবাহ হয়ে গেল 6 এম্পিয়ার। তাহলে তড়িৎ প্রবাহ বৃদ্ধি পাচ্ছে কত? 6 বিয়োগ 4 = 2 এম্পিয়ার। তখন তুমি বলবা শতকরা বৃদ্ধি সমান মোট বৃদ্ধি ডিভাইডেড বাই আদি প্রবাহ, মোট বৃদ্ধি ডিভাইডেড বাই আদি প্রবাহ গুণ 100। যা হয় এটা করলে তুমি 50% পেয়ে যাবে। এরকম একটা অঙ্ক আগে করাইছিলাম আর কি। এটা আবার বলছি, তুমি এই অবস্থায় এই দশমের রুদ্রটা থাকা অবস্থায় তুমি লোড বের করে কারেন্ট বের করবা। এবার দশমের রুদ্রকে বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে আবার কারেন্ট বের করবা। কারেন্ট বের করে তুমি দেখবা যে আগে ছিল, মনে করো আগে ছিল 4 এম্পিয়ার, পরে পেয়েছে 6 এম্পিয়ার। তাহলে প্রবাহ বৃদ্ধি পেয়েছে 2 এম্পিয়ার, 6 বিয়োগ 4 2 এম্পিয়ার। শতকরা বৃদ্ধি হচ্ছে মোট বৃদ্ধি ডিভাইডেড বাই আদি প্রবাহ গুণ 100, অথবা 4 এম্পিয়ারের বৃদ্ধি বাই 2 এম্পিয়ার, একে কত 100 তে কত, এই অ্যান্সার। এ পর্যন্ত আজকে থাকো। তোমাদের চলতরিতে কোনো অসুবিধা হচ্ছে কিনা, তোমরা তো ক্লাস 10 কমেন্ট লেখায় ছেড়ে দিয়েছো, তোমাদের চলতরিতে কোনো অসুবিধা হচ্ছে কিনা, কোনো অঙ্ক এ পর্যন্ত যে কটা করছি কোনো অঙ্ক রিপিট করতে হবে কিনা। আরেকটা জিনিস অসুবিধা হলো, আমাদের স্টুডেন্টদের একটা অংশ, তোমরা একটা অঙ্কর জন্য আমাকে আগের দিন শাকিল স্যার দিয়েছিলেন 11 নম্বরের যে অঙ্কটা করেছিলাম, সেখানে দেখবা আমি নতুন একটা রোধ দিয়েছি যে দশম মানের অন্য একটি বাল্বকে, বাতিকে পূর্বের বাতির সাথে সমান্তরালে। তোমরা অনেকেই স্যারকে প্রশ্ন করছো যে স্যার এখানে উত্তরটা কিভাবে হবে, স্যার তো রোধ দেয়নি। এটা বোর্ড প্রশ্ন ছিল যশোর বোর্ডের 11 নম্বর প্রশ্নটা। কোনো বাতির ফিলামেন্টের রোধ 7 এম্পিয়ার, এর প্রান্তদের বিয়োগ পার্থক্য 6 ভোল্ট। এবার দশম মানের অন্য একটি বাতিকে, দশম মানের, এটা সিটে উঠেনি, দশমটা দিয়ে দেবা। আর ওরকমভাবেই সলিউশন দেওয়া আছে, তোমরা ওই ভিডিওটা দেখলে বুঝবা, ওখানে 10 ওহম ধরে সলিউশন দেওয়া হয়েছে। এরপরেও যদি কারো কোনোটা বুঝতে অসুবিধা আমাকে কল করবা। আর তোমরা 2-3টা মিনিটের জন্য আরেকবার আমি এই লাইভটা কেটে দিচ্ছি, কেটে দিয়ে 2-3 মিনিট না, সর্বোচ্চ 5 মিনিট, 5 মিনিটের জন্য আমি আরেকবার একটু লাইভে আসবো। তোমরা এখন কানেক্টেড আছো কতজন? 50 জন, ছিল 66-67 জন। আচ্ছা যা হোক, যারা আসছো 2-3 মিনিটের জন্য তোমরা আরেকবার লাইভে আসবা। আমি এটা এখন বাদ দিয়ে আবার লাইভে আসছি।